নমস্কার, গল্প চিরন্তন চ্যানেলে আমি মৌসুমী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শোনাব লেখিকা প্রতিভা বসুর প্রথম সিঁড়ি। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। চলুন শুরু করি আজকের গল্প। আমরা সেই সময়টায় চুঁচুড়া শহরে বাস করছিলাম। বাবা চাকরি থেকে 1 বছরের ছুটি নিয়ে ব্যবসায় বড়লোক হবার বাসনায় এর ওর তার পরামর্শ গ্রহণে ব্যস্ত ছিলেন। তিনি সরল মানুষ, সৎ মানুষ এবং জাগতিক চাতুর্য বিষয় বিশেষভাবে অজ্ঞ। সুতরাং বলাই বাহুল্য, কিছুকালের মধ্যেই নিজের সমস্ত অর্থ সমূলে অর্পণ করে ভয়ঙ্করভাবে প্রতারিত হয়ে বেজার মুখে দিনাতিপাত করছিলেন। চুঁচুড়ায় আমরা আমাদের পিসিমার বাড়িতে ছিলাম। মা আর পিসিমা গলায় গলায় বন্ধু, আর আমি পিসিমার নয়নমণি। একমাত্র মেয়ে হয়ে জন্মানোর জন্য সকল আদরই একা আমার উপর বর্ষিত হওয়ায় আমার দিন বড় সুখে অতিক্রান্ত হচ্ছিল। পিসিমার বাড়িটি বেশ বড় ছিল। যদ্দূর মনে পড়ে ঘরের সংখ্যা 5-6খানার কম নয়, এবং সব ঘরেই পিসিমার পুষ্যি। তিনি নিঃসন্তান ছিলেন, সুতরাং সকলের সন্তানই তাঁর সন্তান। ভাগ্নে ছিল, ভাসুরপো ছিল, মা ডাকা একটি ছাত্র ছিল, আর ছিলাম আমরা। সেই ভরা বাড়িতে সবাই মিলেমিশে খুব আনন্দে কালাতিপাত করা যাচ্ছিল। শুধু একজন মানুষই পিসিমার আশ্রিত না হয়ে বাইরে থেকে এসে হইহল্লা করে মাতিয়ে রেখে চলে যেতেন। তিনি আমার মামা। মামা হোস্টেলে থাকতেন কলকাতায়, বিএসসি পড়তেন। শনি রবি তো আমাদের সঙ্গেই কাটত, অন্যান্য দিনও তার উপস্থিতি বাদ যেত না। মামার ধরন ধারণ বড় সরব এবং নিষ্ঠুর ছিল। কথায় কথায় আমাকে গাঁটটা মারতেন মাথায়। আমি যেসব কুকুরছানা বেড়ালছানাকে আদর করতুম, সেসবগুলোকে গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে কষ্ট দিয়ে মজা দেখতেন। আমাকেও কত সময় 2 হাতে ঝুলিয়ে কুয়োর ধারে নিয়ে গিয়ে ফেলি ফেলি বলে ভয় দেখাতেন। পিসিমা রাগ করতেন তাই নিয়ে, সঙ্গে সঙ্গে আয় ঠাকুরজি, তোকেও তোর মেয়ের সঙ্গে কুয়োয় ফেলে দিই বলে সারা বাড়ি ছুটোছুটি করতেন তার সঙ্গে। এই ঠাকুরজি ডাকটা আমার মায়ের থেকে পাওয়া। মা ডাকতেন বলে মামাও ডাকতেন। মা রাশভারী মানুষ, রং টকটকে ফর্সা, চোখ টানা টানা, রাগ করে তাকালে লাল দেখাত, যথেষ্ট মোটাও ছিলেন। অতিষ্ঠ হলে মামার নাম ধরে খাদের গলায় একটা ডাক দিলেই মামা ঠান্ডা হয়ে যেতেন। আমার বয়স তখন 10-11 হবে। খুব রোগা ছিলুম। ছোট্ট একটা হারমোনিয়াম বাজিয়ে গান করতুম। পড়তুম একটা মিশনারি স্কুলে। পড়াশোনা কিছু না, ওই গান গান করেই সবাই পাগল করে খেত আমাকে। গান আমার 2 চক্ষের বিষ ছিল। গানের নামে আমার পিছনের জঙ্গলে গিয়ে বসে থাকার বাঞ্ছা হতো। ওই জঙ্গলটা আমার কাছে এত পরম রহস্য ছিল। পিসিমা বলতেন ওটা অপদেবতার বাসভূমি, কোনো মানুষ সেখানে যেতে পারে না, গেলেই সাপ হয়ে যায়। গানের নামে আমি সাপ হতেও রাজি ছিলুম। মামা যে আমাকে 2 হাত ধরে কুয়োয় ঝুলাতেন অথবা বেড়ালছানা কুকুরছানাকে কষ্ট দিয়ে ছোট বুকটা ভেঙে দিতেন, সেটাও গানের জন্যই। গান করতে না চাইলেই ওই শাস্তি। সেই মামার একদিন বিয়ে ঠিক হলো। নীলফামারী থেকে আমার মার বাবার এক লম্বা চিঠি এলো সেই সুখবর বহন করে। মা আনন্দে থই থই করতে লাগলেন, আর আমি তো বটেই। মামার বাড়ি বলতে যদি শুধু মামাকেই বোঝায়, তাকে তো রোজই দেখছি, কিন্তু দিদিমা দাদাবসায়ের নামের মানুষ দুটিকে কখনো দেখিনি। ডগমগ হয়ে মাকে বিরক্ত করতে লাগলাম, কবে যাব কবে যাব। মা বললেন, যাবেই তো, অস্থির হচ্ছ কেন? বিয়ের দেরি আছে। আমার কি দেরি সয়? আমি তবু বিরক্ত করি। এই করতে করতে একদিন সময় হয়ে এলো। মা ট্রাঙ্ক বাক্স গুছলেন, উপহার সামগ্রী কিনলেন। সর্বশেষে দেখি আমার সেই পুঁচকে হারমোনিয়ামটিও যাচ্ছে সঙ্গে। সব সুখে
কলসি কলসি জল ঢেলে দিল কে? চোখের জল মুছতে লাগলাম দরজার কোণে দাঁড়িয়ে। এতখানি বয়স পর্যন্ত দাদামশাই দিদিমাকে না দেখার একটা কারণ ছিল। মাকে কখনো তার পিত্রালয়ে যেতে দেখিনি, অন্তত জ্ঞান বুদ্ধি হয়েছে পর থেকে নয়। আসলে আমার মায়ের নিজের মা ছিলেন না। দাদামশাই বেশি বয়সে যাকে বিবাহ করেছিলেন তিনি আমার মায়ের বয়সী এক মহিলা। হয়তো সেই কারণেই অভিমান ছিল। কিন্তু ভাইয়ের বিয়ের ব্যাপারে দেখা গেল ঘন ঘন পত্র বিনিময় হচ্ছে। মায়ের বাবা বলতে গেলে মায়ের উপরই অনেক কিছুর ভার দিয়ে দিয়েছেন। আর মায়ের সৎ মা লিখেছিলেন, তুমি এসে না দাঁড়ালে সবই বন্ধ হয়ে যাবে। এরপর আর কথা কি। চুঁচুড়া থেকে নীলফামারী কেমন করে যে গিয়েছিলাম তা মনে নেই। পৌঁছেছিলাম সকালে। আমার একজনই মামা। মামা আগেই চলে গিয়েছিলেন। আমরা বাবার সঙ্গে গেলাম। পৌঁছে দেখি একজন পিয়নকে নিয়ে মামা দাঁড়িয়ে আছেন স্টেশনে। আমার দাদামশাই সেখানকার পোস্টমাস্টার ছিলেন। সুতরাং ব্যক্তিগত কাজকর্মে মাঝে মাঝে ডাক পিয়নেরা ব্যবহৃত হতো। মা নেমেই বললেন, কিরে বউ দেখলি, সুন্দর তো? মামা বললেন, সে তুমিই দেখবে, আমি আমার যা প্রয়োজন তা পেয়ে যাচ্ছি। ভাবি শ্বশুরটির অর্থবল আছে। এসব কথার তাৎপর্য আমার বোধের মধ্যে থাকবার নয়। বউ সুন্দর কি অসুন্দর তার সঙ্গে বাবার ধনরত্নের প্রশ্ন কি? পরে অবশ্য বুঝেছিলাম মামা শ্বশুরের টাকায় বিলেত যাচ্ছেন এবং যত টাকা আমার দাদামশাইয়ের দাবি ছিল সবই মামার শ্বশুর সানন্দে দিয়েছেন। ঘোড়ার গাড়িতে মাল চাপিয়ে আমরা স্টেশন ছাড়িয়ে রাস্তায় এলুম। দুপাশে লোকালয়ের চেয়ে ক্ষেত খামারি বেশি। লোকজনেরা মাতলা মাথায় দিয়ে কাজ করছে রোদে বসে। কেমন ফসল ফসল গন্ধ বেরিয়েছে। মামা বললেন, বাহেরা খুব কৃষিবিদ্যায় পটু। আমি কৌতূহলী হয়ে বললাম, বাহে কি মামা? মামা বললেন, এখানকার দেহাতি লোকদের বাহে বলে। আমাদের দারোয়ান দেখলুম প্রচণ্ড জোরে একটা গান ধরেছে। দক্ষিণ ধারের চালাতে 3টে কদু ফলেছে, দাও বাহে কদু পাড়ায়ে দাও। গানটার সুরে ভারী মজুর ছিল। গলার স্বর কেমন ছড়ানো ছড়ানো মতো। সুরটা আমার গলায়ও তক্ষুনি উঠে এলো। বাড়ি পৌঁছে দেখি বিয়ে বাড়ি বেশ সরগরম। গাড়ি থামতেই কত লোক এগিয়ে এলো। মা কাউকে বললেন, ও মা, মেজো কাকা কবে এলেন? কাউকে বললেন, ছোট কাকারাও এসেছেন দেখছি। এ কি বিন্দি মাসি তুমি? আমি স্বভাবতই মুখ চোরা আর লাজুক ছিলাম। আমার বাবাও তাই। সুতরাং কতটুকু সময়ের জন্য আমার আর আমার বাবার অবস্থা বেশ করুণ হয়ে উঠেছিল। তারপরেই জামাই আদর শুরু হলো। আমি তখন মায়ের আঁচল ধরে দাঁড়িয়ে আছি চুপচাপ। এক ভদ্রমহিলা কোথা থেকে এসে হাত ধরে টান দিলেন। এই বুঝি তোমার গাইয়ে মেয়ে যমুনা? এসো এসো, তোমাকে দেখি। ভদ্রমহিলা এইমাত্র স্নান করে এসেছেন বোঝা গেল। গা থেকে সাবান আর মাথা থেকে তেল মিশিয়ে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। আমাকে কাছে নিয়ে তিনি আদর করলেন। ইতিমধ্যে পোস্ট অফিসের ভিতর থেকে এক দীর্ঘকায় ভদ্রলোক বেরিয়ে এসে খুশি গলায় বললেন, তোরা এসে গেছিস? আয় আয়, কেমন আছিস সব? প্রফুল্ল ভালো আছে তো? যমুনা দেখছি আরো মোটা হয়েছিস। মেয়ে কই তোর? দাদামশাইয়ের পোস্ট অফিসার বাড়ি একই সঙ্গে ছিল, সদর আর অন্দর। পোস্ট অফিসের দালানের পেছনেই অন্দরের কোয়ার্টার। কোয়ার্টারের দরজা দিয়ে বেরিয়ে এলেই পোস্ট অফিসের সামনে পড়ে যেতে হয়। বুঝলাম উনিই আমার দাদামশাই, আর যিনি আমায় কাছে টেনে নিলেন তিনিই আমার দিদিমা। জিনিসপত্র নামানো হলো। আমরা সব ভিতর বাড়িতে চলে গেলাম। বাড়িটা বড় না, কিন্তু লোকে লোকারণ্য। বিয়ে উপলক্ষে বহু আত্মীয় স্বজন এসে ভিড় করেছে। আমাদের জন্য একটি নির্দিষ্ট ঘর রাখা আছে দেখলাম। সে ঘরেও ভিড়। আমার প্রাণ ত্রাহি ত্রাহি করছিল। এর মধ্যে কে একজন প্রস্তাব করলেন, খেয়ে দিয়ে বিশ্রাম করে নাও, তারপরে তোমার মেয়ের গান শুনবো যমুনা। বলাই বাহুল্য,
আমার আত্মা তখন চুঁচুড়ায় আমার পিসিমার জন্য কেঁদে উঠছিল। ইচ্ছে করছিল ছুটে পালিয়ে যাই। আমার এই দুঃখ শুধু আমার পিসিমাই বুঝতেন। সব সময় তিনি বলতেন, মেয়েটাকে আর জ্বালাস না তো, যখন তখন কেবল গান, অতই সোজা কিনা। আর এই কথা শুনে আমার মামা বলতেন, দাঁড়া ঠাকুরজি, তোকে আর তোর মেয়েকে আজ একসঙ্গে কুয়োয় ফেলি। ভাগ্য ভালো, গান আর আমাকে সেদিন গাইতে হলো না। আমার মা গিয়েছেন এতদিন বাদে। দিদিমা প্রাণপাত করে যত্ন করছেন মাকে। বিয়ের সমস্ত কর্তৃত্বের ভার তুলে দিচ্ছেন সৎ মেয়ের মাথায়। বলছেন, বাড়ির বড় মেয়ে, সবই তো তোমার কাজ, তুমি ছাড়া কে করবে? পাকা দেখা এখনো বাকি, তুমি আগে আশীর্বাদ করবে তবে তো সব। এখন পরামর্শ দাও, কি দিয়ে কি করি। দিদিমার কথা শুনে মায়ের অভিমান নিমেষে অন্তর্হিত। দুপুরে সভা বসল সকলের। অনেক কচকচি হল। দেখলাম সভানেত্রীর আসনটিও যেমন মাকে দেওয়া হয়েছে, সেই আসনের মান রেখে মাও তেমনি যথেষ্ট দার্ঢ্যের সঙ্গে আপন অভিমত ঘোষণা করছেন। সবাই বলছিলেন, তাঁরা অর্থাৎ মালখানগরের বসুরা এত বড় কুলীন যে ভাবি বধূর পিতা নগেন নন্দী যত বড় লোকই হন না কেন ব্যবসা বাণিজ্য করে, মেয়েকে যখন জাতে ওঠাচ্ছেন তখন তাকে ঘুড়ির সুতো আরো কিছুটা বেশি ছাড়তে হবে। নগদে তিনি যা দিচ্ছেন দিন, অমুক বাবদ আরো কিছু বাড়াতে হবে, তমুক বাবদ তো দেওয়াই উচিত। তাছাড়া এ ও তা। আমার বাবা চুপচাপ এক কোণে বসেছিলেন। শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে উঠে বাইরে চলে গেলেন। বিয়ের মাত্র 2 দিন আগে আমরা গিয়েছিলাম। বাবার কাজ ছিল বলে যেতে দেরি হয়ে গিয়েছিল আমাদের। পরের দিন মেয়ের বাড়ি থেকে অধিবাস এলো। রাজ্যের লোক দাঁড়িয়ে গেল সেই দৃশ্য দেখতে। আমার অনভিজ্ঞ ছোট বয়সের ছোট চোখ দুটো ছিটকে বেরিয়ে আসছিল দেখতে দেখতে। চাল, ডাল, তেল, নুন, ঘি, ময়দা, গরম মশলা, বোধহয় সংবৎসরের ভোজ্য বস্তু নিয়ে আসছিল বাহেরা বাঁকে বাঁকে করে। তারপর এলো মিষ্টি, রসগোল্লা, পান্তুয়া, প্রাণহরা, ক্ষীরের চপ, ছানার অমৃতি, মিহিদানা, সীতাভোগ, এমন কোনো নাম নেই যা ওরা দেননি। আর সাইজ কি! তারপর এলো নারকোলের খাবার। কত রকম জিনিস যে তৈরি করেছে তা দিয়ে এখন মনে করলে স্তম্ভিত হয়ে যেতে হয়। বেলা 10টা থেকে প্রায় 1টা পর্যন্ত শুধু এইসব এলো। উঠোনে আর জায়গা হচ্ছিল না। পাশের বাড়ির 2টো ঘর নেওয়া হয়েছিল চেয়ে। বাড়ির লোকজনেরা সেখানে নিয়ে গিয়ে জমা করতে লাগলো। আমার মা, আমার দিদিমারা এবং অন্যান্য আত্মীয়রা, যারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফর্দ মিলিয়ে জিনিস নিচ্ছিলেন, আমি মধ্যে মধ্যে তাদের মুখে বেশ অসন্তোষ দেখছিলাম। কেউ কেউ বলছিলেন, ঘিটা অত খাঁটি নয়, আদমন তেলের কথা বলা হয়েছিল, যা দেখছি 1500 আছে কিনা সন্দেহ। মিষ্টির সাইজগুলো বলা যায় মাঝারি। আর কিশমিশ কত কম দিয়েছে দেখেছ? বলা হয়েছিল গোবিন্দভোগ চাল পাঠাবেন, এ তো দেখছি বেশ মোটা। আমি এই সময় আমার বাবার দিকে তাকিয়েছিলাম, জানি না কেন, কিন্তু অজানিতভাবেই আমি আর আমার বাবা সেই সময় একাত্ম বোধ করেছিলাম। আমার ছোট মন কেমন করছিল। আমার বোধ আমাকে ব্যথিত করছিল। বাবা মাকে নিচু গলায় বলছিলেন, এসব কি করছো? মা বাবার কথায় কান দিচ্ছিলেন না। বিয়ে হয়ে গেল পরের দিন। মামিকে আমার এত ভালো লাগলো, এত সুন্দর লাগলো যে বলতে পারি না। সবাই কিন্তু বলছিল মামির রং কালো, মামির নাক বোঁচা। এইসব কথা শুনে আমার কান্না পাচ্ছিল। আমার মা শুধু বললেন, এমন লাবণ্য আর দেখেছ নাকি? আর চোখ, কি সুন্দর বড় বড় চোখ। অল্প বয়সী ভাইয়ের বউকে মা আমার মতোই ভালোবাসছিলেন সেদিন। বাপের বাড়িতে মামির একটা বিচ্ছিরি নাম ছিল, সেটার বদল হলো শুভরাত্রির দিন। মাই বদলালেন, বললেন, সুকৃতি একটা বিশ্রী নাম, ওর নাম থাক সুষমা। সুষমাও বেশ পুরনো নাম, তবু মা বলেছেন এর ওপর আর কথা কি। মা অবশ্য কারণ হিসেবে ওই একই কথা বললেন।
মামি আসার পরে বাড়িটাতে আর ফুর্তি ধরছিল না। আমি এক দণ্ড মামির কাজ ছাড়া হচ্ছিলাম না। মামির গায়ের সুগন্ধ আমায় পাগল পাগল করছিল। জুঁই ফুলের গন্ধ, সেন্টের গন্ধ, মাথার তেলের গন্ধ, স্নো পাউডারের গন্ধ, নতুন কাপড়ের গন্ধ, সব মিলিয়ে কি যে মাদকতা অনুভব করছিলাম বলা যায় না। আর গায়ে কি গয়না, বাপরে বাপ! এটাই আমার বড় খারাপ লাগছিল। আমি দেখছিলাম মামির খুব কষ্ট হচ্ছে গয়নার চাপে, কিন্তু কিচ্ছুটি বলার উপায় নেই। কত লোক আসছে বউ দেখতে, গয়নাও তো দেখতে হবে। মেয়ের বাড়ির সবাই নেমন্তন্ন ছিল সেদিন, দুপুরের নেমন্তন্ন। আমি দেখছিলাম বাপের বাড়ি লোকদের জন্য মামির কি ব্যাকুল আগ্রহ। বোনেরা তাড়াতাড়ি এলো, দিদিকে ঘিরে বসলো তারা। আস্তে আস্তে আরো সবাই এসে গেলেন। কোলাহলে পূর্ণ হয়ে উঠল বাতাস। চিৎকার, চেঁচামেচি, খাওয়া দাওয়া, কুকুরের দল ঠেকানো, ভিখিরি বিদায়। এর মধ্যে কে একজন বলে উঠল, আরে আমাদের রাজপুত্র এদিকে আসছে না এখনো। রাজপুত্র? আমি খাচ্ছিলাম, আমার খাওয়া দাওয়া মাথায় উঠল। তাহলে এই বিয়ে বাড়িতে একজন রাজপুত্রও আসছে? সেই রাজপুত্র যারা রাজকন্যাদের ঘুম ভাঙায় সোনার কাঠি রূপোর কাঠি ছুঁয়ে, তারপর ভালোবাসে, তারপর বিয়ে করে। একটি রাজকন্যার জন্য একটি রাজপুত্রকে যে কত কষ্ট করতে হয়, কত বিপদ আপদ মাথায় নিয়ে চলতে হয়, পাহাড় পর্বত সমুদ্র কত কিছু ডিঙোতে হয়, তার অন্ত আছে? স্বয়ং সেই রাজপুত্র আসছে এখানে, এই বাড়িতে, আমার দাদামশাইয়ের বাড়িতে। আমি একেবারে স্তম্ভিত। একটি কালো মতো ছেলে, সবাই তাকে আকালু বলে ডাকছিল, সে বলল, রাজপুত্রের পোশাক পছন্দ হয়নি যে, আসবে কি করে? সে তো বটেই, মনে মনে ভাবলাম আমি। রাজা টাজাদের তো আর যেমন তেমন পোশাকে সেখানে যাওয়া চলে না। কিন্তু কিরকম পোশাকে আসবে রাজপুত্র? আমি তাকে কেমন দেখব? সে কোথায় বসবে, কোথায় দাঁড়াবে? বুকটা একেবারে ধকধক করছিল, দুর্বল দুর্বল লাগছিল। খাওয়া নিয়ে আমার ঝামেলা বরাবরই আমার মার একটা বিরক্তির কারণ ছিল। সুতরাং আমি খেতে বসলে মা ঠিক হাজির থাকবেন সেখানে। সেদিনও ছিলেন। আমার অন্যমনস্ক ভাব দেখে বকলেন, আবার হাত থামাচ্ছিস কেন? আগে মাছটা খেয়ে নে। আমি এক পলকে মার মুখের দিকে তাকিয়ে থাকলাম। রাজপুত্র আসবে বলে সেখানে কোনো ভাবান্তরই ছিল না। কেন? কেন নেই? কারোরই তো নেই, সবাই তো বেশ স্বাভাবিক আছে। আমি কেন এমন বিহ্বল হয়ে যাচ্ছি শুধু শুধু? রাজপুত্রর জন্য প্রাণটা আমার খাঁ খাঁ করতে লাগলো। আর কিছুতেই মন রইল না। খেয়ে উঠে নতুন মামি ভুলে পোস্ট অফিসের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলাম। শুধু তো রাজপুত্রকে দেখলেই চলবে না, সে কেমন করে আসবে, লোক লস্কর হাতি ঘোড়া ইত্যাদিতে সারাটা পথ কিরকম একটা অলৌকিক জগতে পরিণত হয়ে যাবে, সবই তো দেখতে হবে। কিন্তু হায়, এত লোক এলো গেল, দেখতে দেখতে বেলা পড়ে এলো, তবু রাজপুত্র এলো না। আসলে আমি আমার কল্পনার ঘোড়াকে বড় বেশি দৌড় করিয়েছিলাম। ব্যাপারটা সম্পূর্ণ বিশ্বাসযোগ্য নাও হতে পারে, সে কথাটা বুঝেও বুঝতে ইচ্ছা করছিল না। আমার কান্না পাচ্ছিল। এরপর হতাশার চরমে পৌঁছে মাকে গিয়ে মনের কথা জানালাম। মা প্রথমটাই বুঝতে পারেননি। ভুরু কুঁচকে বললেন, কি বলছিস তুই? নাকি সুরে বললাম, তোমরা যে বললে রাজপুত্র আসবে, আসছে না কেন? রাজপুত্র আসবে? মা আকাশ থেকে পড়লেন। পাশেই একজন মামা দাঁড়িয়েছিলেন, হো হো করে হেসে উঠলেন তিনি। আসলে তিনিই বলেছিলেন রাজপুত্র আসছে না কেন। হাসি দেখে আমি ক্রন্দনমুখী হলাম, আর মা বললেন, ব্যাপারটা কি রে কালু? দেখাচ্ছি এক্ষুনি, আয় আমার সঙ্গে আয়, রাজপুত্রকে দেখিয়ে দিচ্ছি তোকে। আমার হাত ধরে টানলেন আমার সেই কালু নামের মামা। তারপর পাশের যে বাড়িটায় দুখানা ঘর ভাড়া নেওয়া হয়েছিল সেখানে গিয়ে হাঁকলেন, এই অমল, এদিকে আয়, তোকে দেখার জন্য এই মেয়েটি ভীষণ কান্নাকাটি করছে। অমল নামের ছেলেটি তৎক্ষণাৎ উঠে এলো।
আমাকে দেখার জন্য কান্নাকাটি করছে? কে? শ্রীমতী নাইটিঙ্গেল এর গান শুনেছিস? অমলকে দেখে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারলাম না। একটা সাধারণ ছেলে, সাদা ফ্যাটফ্যাটে রং, অল্প অল্প গোঁফের রেখা গজিয়েছে, পরনে ফিনফিনে ধুতি আর গায়ে ফিনফিনে পাঞ্জাবি, পায়ে স্যান্ডেল। এক গাল হেসে আমার মুখের দিকে তাকিয়ে বলল, আমাকে দেখতে চাইছো কেন খুকি? খুকি? রাগে আমার আপাদমস্তক জ্বলে গেল। তুই নিজে একটা জলজ্যান্ত খোকা, নেহাত বিয়ে বাড়ি বলে হাফ প্যান্টের বদলে ধুতি পাঞ্জাবি পরে বুড়োটে ভাব নিয়েছিস, মাকুন্দ মাকুন্দ মেয়েলি গাল, আর তুই আমাকে খুকি বলছিস? তেড়িয়া হয়ে বললাম, তোমাকে দেখতে চাইবো কেন? তুমি আমার কে? তার আমি কি জানি? অমল দাঁত মিটকিয়ে হাসল। কালু মামাই তো বললেন দেখার জন্য কান্নাকাটি করছো। কালু মামার হাত ছাড়িয়ে মাথা ঝেঁকে এক ছুটে চলে আসতে আসতে বললাম, তোমার মতো একটা পুঁচকে খোকাকে দেখতে আমার বয়ে গেছে। কালু মামা হাসতে হাসতে বলছিলেন, আরে তুই আসছিস না দেখে আমি বলছিলাম রাজপুত্র এখনো আসছে না কেন। সেই শুনে ও ভেবেছে সত্যি বুঝি এক রাজপুত্র এসে হাজির হচ্ছে এ বাড়িতে। মেয়েটা বেজায় বোকা। ও কে? যমুনাদির মেয়ে, গান শুনিস, অবাক হয়ে যাবি। অমল আসলে আমার সেই মুহূর্তের সবচেয়ে প্রিয়, সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো লাগা, ভালোবাসার নতুন মামির ১.৫ বছরের বড় ভাই। মামি ১৬, অমলের ১৭.৫। মামির ভাই, সুতরাং আমারও নিশ্চয়ই কিছুটা প্রিয় হওয়া উচিত ছিল। কিন্তু অমলটাকে আমি সহ্য করতে পারছিলাম না। মার কাছে গিয়ে তক্ষুনি নালিশ করেছিলাম, ওই সাদা ছেলেটা আমাকে খুকি বলেছে। মা বলেছিলেন, এই অন্যায়ের কোনো ক্ষমা নেই, আমি এক্ষুনি ডেকে বকে দিচ্ছি। বকুন না বকুন কিছু যায় আসে না, ছেলেটা যে আমার দু চক্ষের বিষ হলো তা আর গেল না। বিয়ের পরে অনেক অনুষ্ঠান থাকে, সেই সব যে আমার কি ভালো লাগছিল বলতে পারি না। আমি যেন সেই সব সুন্দর সুন্দর অনুষ্ঠানের একটা অঙ্গ হয়ে যাচ্ছিলাম। কিন্তু দেখতে দেখতে ফুরিয়ে গেল খেলা। বিয়ের ঠিক ১২ দিনের দিন মামা বিলেত রওনা হয়ে গেলেন। আর ১২ দিনের বিবাহিত ১৬ বছরের মামির কান্না দেখে আমারও চোখ মুখ ফুলে গেল। মামা গেলেন জার্মানিতে ইঞ্জিনিয়ারিং পড়তে। শুনলাম ৩ বছর বাদে ফিরবেন। নীলফামারী স্টেশন সেদিন মামার আত্মীয় পরিচিতদের ভিড়েই ভিড়াক্রান্ত ছিল। বাপের বাড়ির লোক, শ্বশুর বাড়ির লোক, বন্ধু বান্ধব, প্রতিবেশী। বিলেত যাওয়া তো বড় সোজা কথা নয় তখন। ৭ সমুদ্র ১৩ নদীর পাড়ে যাচ্ছে যে লোকটা, সে কি একটা অমনি ব্যাপার? বলাই বাহুল্য তার মধ্যে ওই ছেলেটাও গিয়েছিল। ট্রেন ছেড়ে গেলে ছুটে ছুটে রুমাল উড়োচ্ছিল খুব, আবার সেই রুমাল দিয়ে চোখ মুছছিল। একসময় কি করে যে ওর সঙ্গে আমি মুখোমুখি ধাক্কা খেলাম কে জানে। পাকা গলায় বলল, বেচারা, ব্যথা দিলাম নাকি? আমার মামার জন্য খুব কষ্ট হচ্ছিল। তখন মামির কান্না দেখে বুক ভেঙে যাচ্ছিল। মায়ের হেঁচকির শব্দে ভিতরটা যেন পুড়ে যাচ্ছিল। ভুরু কুঁচকে ছিটকে সরে এলাম, কিন্তু ছেলেটা আমার হাত ধরে ফেলল, এক টানে সরিয়ে আনলো এপাশে। রেগে গিয়ে বলল, যদি লাইনে পড়ে যেতে কি হতো? তাকিয়ে দেখলাম ছিটকোতে গিয়ে ঠিক লাইনের কাছে চলে এসেছিলাম। ১০ খানা ঘোড়ার গাড়ি চেপে তারপর বাড়ি ফিরলাম আমরা। মামার বিচ্ছেদে সবাই খুব শোকার্ত ছিল। দেখলাম অমলটাই বেশ সরগরম করে রাখবার চেষ্টা করছে আবহাওয়াটা। আমার দাদামশাইয়ের বাড়ি আর মামির বাপের বাড়ি খুব কাছাকাছি ছিল। দুই পরিবারের মধ্যে যথেষ্ট যাতায়াত ছিল। অমল এবং মামি কেউই এদের অপরিচিত তো নয়ই, বরং খুব ঘরোয়া। আমার দাদামশাই ওদের জ্যাঠামশাই, আর দিদিমা ওদের জ্যাঠাইমা। বিয়ের পরও মামি শ্বশুরকে আগের মতো জ্যাঠামশাই ডাকতেন, কিন্তু দিদিমাকে মা বলতেন। অমলটা এত সর্দার যে বাড়ি এসেই স্টোভ জ্বালিয়ে চা করতে গেল। বলল, ৫টা বাজে, চা না খেয়ে পারবো না জেঠিমা। এই শুকু, প্যাঁ প্যাঁ করে কাঁদছিস কেন? আয় না, আমাকে সাহায্য করবি। এই খুকি, থুরি, টুসুরানি না ফুসুরানি?
না কি যেন নাম তোমার? দেখো না, রসগোল্লার গামলাটা তোমার মা কোথায় লুকিয়ে রেখেছেন, বার করে আনো না। রাগের চোটে বললাম, আমি তোমার মতো চোর না, আমি তোমার মতো অভদ্র না। কেন? চোরই বা হতে গেলাম কেন? অভদ্রতারই বা কি করলাম? লুকোনো খাবার যারা খুঁজে বার করে তারা নিশ্চয়ই চোর, আর যারা একজন ক্লাস 6-এর মেয়েকে ঠিক মতো নামে ডাকতে জানে না তারাও নিশ্চয়ই অভদ্র। ইস, তাহলে তো খুব অন্যায় করে ফেলেছি। ঠিক আছে, মিষ্টির গামলা খুঁজে দরকার নেই, আর ভুল নাম ডাকার জন্য ক্ষমা চাইছি। তাহলে বুলবুল ডাকবো কেমন? আমার নাম মোটেও বুলবুল নয়। বারে, কালু মামা সেদিন নাইটিঙ্গেল বললেন না। আমার নাম রাধারানী, সবাই আমাকে রাধা বলে। তাই নাকি? অত সুন্দর নামটাকে আমি তুসুফুসু করে দিয়েছিলাম। ছি 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 ছি, কি প্রায়শ্চিত্ত করলে তুমি খুশি হও বলো, আমি তাই করব। আমি এততেও যখন মুখের ভার একটুও কমালাম না, তখন কাছে এসে খুব ভাব দিয়ে বলল, রাগ করো না লক্ষ্মীটি, আমি তোমাকে বুলবুলি ডাকবো এবার থেকে। তোমার গান শুনে না আমার মাথাটাই খারাপ হয়ে গেছে, বুলবুল ছাড়া ভাবতেই পারছি না। এ কথার পরে আমি ওকে রসগোল্লার গামলাটা খুঁজে দিয়েছিলাম, চা তৈরি করায় সাহায্য করেছিলাম এবং খুব বিশ্রী চা হয়েছিল। সবাই বলছিল ওয়াক থু। বলছিল বটে, কিন্তু মামা চলে যাবার বিচ্ছেদ বেদনাটা অনেক লাঘব হয়ে গিয়েছিল অন্য ধরনের কথাবার্তা ইত্যাদিতে। দিদিমা অমলকে নিষ্কর্মাধারী, অপদার্থ ইত্যাদি বলে নিজেই শেষে খুব ভালো চা খাওয়ালেন সকলকে। পরের দিন থেকে বিয়েবাড়ি আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছিল। 2-4 দিনের মধ্যেই নিঝুম। কে বলবে এই বাড়ি এই কদিন আগে কি মুখর ছিল। আমার অনেক ধরনের বদ স্বভাব আছে, যে কেউই বাড়ি থেকে যাক না কেন কান্না আমার পাবেই। কাজেই কয়েকটা দিন ধরে আমাকে যথেষ্ট নাকের জলে চোখের জলে বাঁচতে হলো। দিদিমা আমাদের সহজে ছাড়লেন না, বললেন, প্রফুল্ল তো এখন আবার তার পুরনো চাকরিতে ফিরে যাচ্ছে ঢাকায়, তোমরা থাকো, সে গিয়ে আগে বাড়িঘর ঠিক করুক, তারপর এসে নিয়ে যাবে। বাবা বললেন, তা মন্দ কথা নয়, এখন গেলে বরং তোমাদের অসুবিধেই হবে। কোনো আত্মীয়ের বাড়ি ছাড়া তো আর উঠতে পারবে না। একটা পছন্দ মতো বাসা ঠিক হতে নিশ্চয়ই সময় লাগবে। দাদামশাইও বললেন, হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো, এসেছিস যখন কদিন থেকে যা। আমার বেশ থাকার ইচ্ছেই ছিল, মামিকে ছেড়ে আসার কথা আমি ভাবতেই পারছিলাম না, আর মামিও কিছুতেই আমাদের ছাড়তে চাইছিলেন না। সুতরাং রয়ে গেলাম। কথা থাকলো বাবা কাজে যোগ দিয়ে বাড়ি ঠিক করে তারপরে সে নিয়ে যাবেন আমাদের। কোথা থেকে অমল এসে বাগড়া দিয়ে বলল, না না, জামাইবাবুকে আর কষ্ট করে আসতে হবে না, আমিই নিয়ে যাব। দিদিমা এক ধমক দিলেন, তুই যাবি কি? তোর পড়াশোনা নেই, ফাঁকিবাজ। না পড়লাম তো ও বছর পড়ব, ও বছর না পড়লাম তো সে বছর পড়ব, কিন্তু এই যে দিদিদের নিয়ে ঢাকায় যাব, এ সুখ আমার জীবনে নাও আসতে পারে বলে আমার দিকে চোখ নাচালো। তারপর খুব বিভৎস সুরে বাহেদের মতো গলায় বদ উচ্চারণে, যতবার আলো জ্বালাইতে চাই নিবে যায় বারে বারে, আমার জীবনে তোমার আসন গভীর অন্ধকারে, এই গানটা গাইতে গাইতে চলে গেল। মামি বললেন, দাদাটা যে কি না। পড়াশোনায় অমলের সত্যিই মন ছিল না। ওর বড়লোক বাবা 3টে মাস্টার রেখে কোনো রকমের 2nd ডিভিশনে ম্যাট্রিক পাশ করিয়েছিলেন। তারপর ভর্তি হয়েছে রংপুর কলেজে, কামাই করে করে সীমা দিচ্ছে। বিশেষত এই উপলক্ষে যা করছে না, তার তো কথাই নেই। করুক, অমলের উপস্থিতি আমার দাদামশাইয়ের বাড়িতে দেখলাম বেশ একটা আনন্দের কারণ। দিদিমা অমলকে খুব ভালোবাসেন, অমলের বোন আমার মামিকেও খুব ভালোবাসতেন, আর এখন তো বউই হয়েছেন। মামি এ বাড়িতে বেশ মেয়ের মতোই ছিলেন। দিদিমা ছিলেন নিঃসন্তান, সুতরাং কারোর সঙ্গে ঈর্ষা দেশের প্রশ্ন না থাকায় সমস্ত কিছুই বেশ সুন্দরভাবে মিলেমিশে চলছিল সংসারে। দোষের মধ্যে এই, তিনি অসম্ভব সঙ্গীতপ্রিয় ছিলেন। নিজের গলায় যদিও সুরের স্বও ছিল না,
কিন্তু অন্যের গলার সুর লোভীর মতো ভালোবাসতেন, অর্থাৎ আমাকে জ্বালিয়ে খেতেন। দিদিমা খুব কর্মঠ ছিলেন, চমৎকার রান্না করতেন, লোকজন খাওয়াতে ভালোবাসতেন। আচার, আমসত্ত্ব, মুড়ির মোয়া, চিড়ের মোয়া এসব তৈরি করে তাক ভর্তি করে রাখতেন। গানের জন্য সেই সব ঘুষ দিতেন আমাকে। গান করায় আপত্তি আমার ঘুষে পোষাতো না। আমি বলতাম, না, আমি আচার চাই না, আমি আমসত্ত্ব চাই না, কিচ্ছু চাই না, আমি গান গাইতে পারবো না। অমলটা কোথা থেকে এসে বলতো, লক্ষ্মীটি, তুমি না চাও আমাকে এনে দাও, আমি ভীষণ আচার আমসত্ত্ব ভালোবাসি। আমি বলতাম, তুমি বাসো তো আমার কি, আমি কেন তোমার জন্য কষ্ট করতে যাব? তখনও আমার কানের কাছে মুখ এনে ভীষণ জোরে একটা কু দিয়ে পালিয়ে যেত। দূরে দাঁড়িয়ে বলতো, এরপর চিমটি কাটবো। আমি রুষে ফুঁসে ছুটে গিয়ে ওর হাত কামড়ে দিতাম, কিন্তু ও তাতে একটুও বিচলিত হতো না। আসলে ওর স্বাস্থ্যটা এত ভালো ছিল যে সহজে কিছু হবার নয়। আর আমিও এমন কিছু সাংঘাতিক জোরে কামড়াতাম না যাতে একেবারে মাংসখণ্ড উপড়ে আসে। কিন্তু কামড়ানো উপলক্ষ করে ও আমাকে অনেকক্ষণ হাত ধরে আটকে রাখত, বলতো, শাস্তি নাও, নড়তে পারবে না, প্রতিজ্ঞা করো গান করবে, জেঠিমার কাছ থেকে আচার আমসত্ত্ব নেবে এবং আমাকে ভাগ দেবে। আমি হাত ছাড়াবার চেষ্টায় ঘেমে যেতাম, কেঁদে ফেলতাম। ওকে পাজি, রাক্ষস, হাঙর, কুমির এসব অনেক কিছুই বলতাম। ওর তাতে কিছুই এসে যেত না। আর এসব কাজ ও একটু বেশি আড়ালে আড়ালেই করত। তারপর আমি যখন মা মা বলে ভীষণ চেঁচাতাম, তখন ছেড়ে দিয়ে হিহি করে হাসতে লাগত। ওর দাঁত খুব সুন্দর ছিল। আমি দেখতে না পারলে কি হবে, বাড়ির সবাই ভালোবাসত ওকে। মা বলতেন, অমলটার মতো এমন সুন্দর একটা ফুর্তিবাজ ছেলে কাছে থাকলে জীবনে আর কোনো দুঃখ থাকে না। ছোটবেলায় লুকিয়ে লুকিয়ে আমার একটু পদ্য লেখার অভ্যেস ছিল। রেগে গিয়ে কাঠ পেন্সিল দিয়ে বড় বড় করে দেয়ালে লিখে রেখে এলাম, শোন রে অমল নন্দী, তোর সকল ফন্দি একদিন করে দেব ফাঁস, দিদিমাকে বলে দেব তুই আচার চুরি করে খাস। হাতের লেখাটা একটু অন্যরকম করে লিখেছিলাম, যাতে কেউ দেখতে পেলেও না ভাবে আমি লিখেছি। কিন্তু আমার এ চালাকি খাটল না। সেই সবচেয়ে খারাপ ছেলে অমলটাই আবিষ্কার করে শুধু যে চেঁচিয়ে চেঁচিয়ে লাইনগুলো পড়ল তা নয়, দেয়াল নষ্ট করেছি বলে কি নালিশ। মাকে বলল, ওকে শাসন করুন দিদি, একদিকে গুরুজনকে অপমান, অন্যদিকে দেয়াল নষ্ট। আর এ কি যেসে দেয়াল, এ হলো গিয়ে পোস্ট অফিসের দেয়াল। আমি তো যা দেখছি এক্ষুনি পুলিশ এসে যাবে। এইটুকু একটা মেয়েকে ধরে নিয়ে গিয়ে যদি হাজতে রেখে দেয়, সে কি ভালো হবে? সবাই মুখ টিপে হাসছিল। আমি যুগপৎ লজ্জা এবং ভয়ে বেশি আড়ষ্ট হয়ে গেলাম। আর ইচ্ছে করতে লাগলো অমলকে গিয়ে আঁচড়ে কামড়ে ছিন্ন ভিন্ন করে দিয়ে আসি। দিদিমা গম্ভীর হয়ে বললেন, তাহলে অমল, কি করা যায়? উপায় একটা আছে অবশ্য, অন্তত হাজতবাসটা তো বন্ধ করা দরকার। তা সেটা করো, অমন চুপচাপ থাকলে চলবে না। অনেক মাথা খাটিয়ে অমল বলল, এখন হলো গিয়ে আপনার বিকেল 5টা, ধরুন পুলিশ আসতে আসতে 8টা কি 8:30। আমি বরং চাটা খেয়ে বারান্দায় পাটি পেতে গান শুনতে থাকি। পুলিশগুলো এলে গান শুনে আর কি কোনো ঝামেলা করবে? আমার তো মনে হয় না। আমি দেখেছি পুলিশেরা ভীষণ গান ভালোবাসে। এই সময় আমি ছুটে গিয়ে অমলের পিঠে প্রচন্ড জোরে একটা কিল মেরে বললাম, মিথ্যুক। বলেই দৌড়ে সে দেয়ালের কাছে গিয়ে রাশি রাশি থুতু ছিটিয়ে ঘষে ঘষে মুছে ফেললাম লেখাটা। আমার মনে কিন্তু সত্যি সত্যি একটু পুলিশের ভয় হয়েছিল, কিন্তু গানের কথা বলতেই কোথা থেকে সাহস এসে গেল। অমলও এসেছিল আমার পিছনে পিছনে, চুলের বেনিটা ধরে টানছিল আর বলছিল, মুছলে কি হবে, আমি ঠিক ধরিয়ে দেব। ঝামটা মেরে বললাম, দিও, আমার কচু হবে। আর তারপর যখন ঘন্ট করে খাবে পুলিশেরা, তখন তো এই অমলকেই ছুটতে হবে বাঁচাবার জন্য। ঘন্ট করে যদি খায় তো খাবে, তোমার তাতে কি? আহা, কি একটা বললে, আমার নয় তো আবার কার কি?
আমার বুলবুলি ঘন্ট হবে আর আমি চুপ করে বসে থাকবো? আমাকে বুলবুলি ডাকা আমি পছন্দ করি না। তবে কি ডাকবো? কেন? ও তাও তো বটে, তাহলে কি রানী বলে ডাকবো? না, আমাকে সবাই রাধা বলে। হয় রাধা বলবে, নয় রাধা রানী বলবে। আমি রানী বলবো। কেন? যেহেতু আমি রাজা। কি রে আমার রাজা? তাই দেখার জন্যে তো কেঁদে কেটে একসা হচ্ছিলে সেদিন। মোটেও না, কখনো না। আচ্ছা বুলবুল রাধা, আচ্ছা রানী রাধা। এই জানো, ছেলেবেলায় কে একজন আমার নাম কৃষ্ণ রেখেছিল? অমলের বদলে তুমি আমায় কৃষ্ণ বলে ডাকো না কেন? তাহলে আমি স্বচ্ছন্দে তোমাকে রাধা বলে ডাকতে পারি। এ কথা শুনে কেন যেন আমার কানটা ঝাঁঝা করে উঠল। আমার বয়স যাই হোক, রাধা আর কৃষ্ণের সম্পর্ক না জানার কথা নয়। বুঝতে পারলাম অমলটাকে আমি যত পাজি ভাবি তার চেয়েও পাজি। জবাব না দিয়ে চলে আসছিলাম, চট করে ধরে ফেলে চুমু খেয়ে দিল। কদিন বাদেই বাবার চিঠি এসে গেল। খুব ভালো বাড়ি পেয়েছেন, কাজে চোখ দিয়েছেন, এবার আমাদের নিতে আসছেন 2-4 দিনের মধ্যেই। অমল দাপাদাপি করতে লাগলো। ইস, জামাইবাবুটা কি, আবার নিজে আসছেন। আমি বাবাকে কত বলে কয়ে রাজি করিয়েছিলাম, কত ভয়ানক জরুরি প্রয়োজন বলে বুঝিয়েছিলাম, নতুন কুটুম নইলে ভীষণ রাগ করবে ভয় দেখিয়ে কথা আদায় করেছিলাম। আমার সব প্ল্যান ভেস্তে দিল। আড়াল বুঝে আমাকে বলল, এই আমি যাব? আমি ভুরু কুচকে বললাম, তুমি যাবে কি যাবে না তার আমি কি জানি। তোমার কি ইচ্ছে? আমার আবার ইচ্ছে কি? বারে, আমাকে ফেলে যেতে তোমার কষ্ট হবে না? আমি এর কোনো জবাব দিলাম না। আমার কষ্টবাতিক সবসময় আমাকে এত কাঁদায় যে তার মধ্যে মাত্র একজনের বিচ্ছেদেই যে কি ইতর বিশেষ হবে সে কথা আমি ঠিক বুঝতে পারছিলাম না। বাবার চিঠি পেয়ে থেকেই আমার মন খারাপ চলছিল। তার মধ্যে বলাই বাহুল্য মামি প্রধান কারণ। আমার দিদিমা দাদামশাই এরা তো আছেনই। আমাকে চুপ করে থাকতে দেখে অমল বলল, তুমি আমাকে একটুও ভালোবাসো না, না? এখানেও আমি চুপ। এসব কথা আমার হৃদয়ে প্রবেশ করছিল না। আমার বাঘার কথা মনে পড়ে গিয়েছিল। সেই মুহূর্তে বাঘাকেই আমি সবচেয়ে ভালোবেসেছিলাম। বাঘা দাদামশাইয়ের এক পথের কুকুর। তাহলে কি হবে? ও বাড়িতে বাঘার প্রতাপ অপ্রতিহত। বাঘার চেহারা প্রায় ভীমসেনের মতো। সবাই বলতো এটা সরাইলা কুকুর। এখন যেমন ঘরে ঘরে অ্যালসেশিয়ান, তখন তো আর তা ছিল না। অ্যালসেশিয়ান নামই কেউ জানত না, অথচ অ্যালসেশিয়ানের মতোই বড় কুকুর কখনো কখনো দেখা যেত। বোধহয় সাহেবদের কুকুররা বেরিয়ে বাঙালি কুকুরিকে গ্রহণ করে এইসব বাচ্চার জন্ম দিত। এরা সরাইলা কুকুর নামেই পরিচিত ছিল। বাঘা আমার ভক্ত হয়ে উঠতে দেরি করেনি। কাঁধে পা দিয়ে দাঁড়িয়ে উঠে সে যখন আমার মুখ চাটত, মার আগে পাখার বাঁট দিয়ে তাকে মারতে যেতেন। আমি তখন তাকে 2 হাতে জড়িয়ে ধরে বলতাম, না রে বাঘা, কেউ তোকে মারবে না। তবে আমি আছি কি করতে? বাঘার পোকা বেচে দিতাম আমি, লোম আঁচড়ে দিতাম, গলা ধরে আদর করতাম। বলতে গেলে বাঘা আমার প্রাণ ছিল। সেই বাঘার ভেবেই সে সময় আমি বেশ ব্যাকুল হয়ে পড়েছিলাম। হঠাৎ অমল কেন জানি রাগ করল। যাও, তোমার সঙ্গে আর আমি কোনোদিন কথা বলবো না। আমি দেখছি আমার কোনো কথাই তোমার কানে ঢোকে না, এই বলে চলে গেল। তারপর একদিন সকালে বাবা এলেন। এসেই চলো চলো। কি করবেন, ছুটি তো নেই, মাত্র 1 সপ্তাহের করার। তা যেতেই তো 2 দিন, তার মানে মাঝে 5 দিন থাকা। সকলেরই মন খারাপ। মামির তো সবচেয়ে বেশি। দিদিমা যে কত রকম রান্না করেছিলেন তার ইয়ত্তা নেই। দাদু পোস্ট অফিস ছেড়ে বারে বারেই চলে আসছিলেন কোয়ার্টারে। এর মধ্যে অমলি কেন জানি অনুপস্থিত। মামি বললেন, আমার সঙ্গে যাবে ও বাড়ি, দাদাটার নাকি ফ্লুয়ের মতো হয়েছে। আমি তো এক বাক্যেই রাজি, কিন্তু গিয়ে দেখলাম ফ্লু না হাতি, কে একটা মেয়ের সঙ্গে বসে পুরোদমে লুডো খেলছে। মামি বললেন, মেয়েটা ওদের পিস্তুত দাদার শালি। হোক শালি, আমার যে কি ভয়ঙ্কর রাগ হলো বলতে পারি না।
মুখটা হাঁড়ির মতো করেছিলাম। অমল হেসে বলল, খেলবে নাকি? বললাম, না। এসো না। না। লুডোটা ঠেলে দিয়ে অন্য মেয়েটির দিকে তাকিয়ে বলল, আজ এই পর্যন্ত থাক সীতু, আবার কাল। দেখলাম সীতু নামের মেয়েটি আমার চেয়ে বেশ বড়, শাড়ি পরেছে, রং ফর্সা, মোটাসোটা গড়ন। মামি একটা চোখ ছোট করে জনান্তিকে বললেন, কি রে দাদা, ভাবি বউয়ের সঙ্গে দেখছি খুব প্রেম জমিয়েছিস? অমল আমার দিকে তাকালো, তারপর বলল, যার সঙ্গে জমাতে চাই সে যে পাত্তা দেয় না। অমল বড়লোকের একমাত্র ছেলে। অমলের উপরে অনেকেরই বেশ নজর ছিল। পিস্তুত বৌদি উদ্দেশ্যমূলকভাবেই বোনকে বেড়াবার অছিলায় আনিয়েছিলেন এখানে। অমলের মা বাবা নিজেরাও মনে রেখেছিলেন মেয়ের বিয়ে দিয়ে বাড়িটা যতখানি খালি হয়ে গেছে, ছেলের অল্প বয়সে বিয়ে দিয়ে তার কিছুটাও যদি ভরে নিতে পারেন। আমার যে কি হলো সেদিন, কেন যে ঘুমন্ত শান্ত সরল মনটা ঈর্ষার আগুনে জ্বলে উঠল, কিছুই বুঝতে পারলাম না। গুম হয়েই বসেছিলাম। একসময় ফাঁক বুঝে ছুটে রাস্তায় বেরিয়ে এলাম। আমার আর একদণ্ড অমলদের বাড়িতে থাকতে ইচ্ছা করছিল না। কিন্তু রাস্তায় এসে বুঝতে পারলাম, আমি যেরকম ভীতু মেয়ে, তাতে এই অন্ধকারে একা একা বাড়ি ফেরা আর সমুদ্র সাঁতরে পার হওয়া দুই সমান। এখন কি করি? মানের মাথা খেয়ে আবার ফিরে যাই না দাঁড়িয়ে থাকি? ভাবতে ভাবতে যখন পাগল হয়ে উঠেছি, পিছন থেকে এসে কে জাপটে ধরল। সঙ্গে সঙ্গে আমি মা গো বাবা গো বলে চিৎকার করে উঠেছিলাম। সে বলল, চুপ চুপ, আমি অমল, পালিয়ে এসেছ কেন? সাহস বেড়ে যেতেই রাগে অস্থির হয়ে বললাম, বেশ করেছি। অমল বলল, না মোটেও বেশ করনি, খুব খারাপ করেছ। আমি খারাপ করি আর ভালো করি তাতে তোমার কি? তুমি লুডো খেলছিলে, খেলোগে যাও। কেন, লুডো খেলা কি দোষ? আমি বলেছি দোষ? তবে বকছো কেন? ও মা গো, আমি আবার বকলাম কোথায়? যে যার বউয়ের সঙ্গে লুডো খেলবে তাতে আমি কেন বকতে যাব? ও, তাহলে বউয়ের সঙ্গে লুডো খেলাতেই তোমার আসল আপত্তি? মোটেও না, কখনো না। মোটেও না, কখনো না। অমল আমাকে ভ্যাংচালো। তারপর সেই বদ স্বভাব ছেলেটা বেনি টেনে নিয়ে বলল, শিগগির চলো, সবাই খুঁজছে। আমি বললাম, না। তাহলে কি পাঁজাকোলা করে নিয়ে যাব? এই সময় আমি একটা খুব পাকা কথা বললাম, বলেই কান গরম হয়ে গেল। বললাম, আমাকে কেন পাঁজাকোলা করবে, নিজের বউকে করোগে যাও। বলা মাত্রই সত্যি অমল আমাকে দুহাতে তুলে নিল, কানের কাছে মুখ রেখে বলল, নিজের বউকেই তাহলে নি। আমি রোগা ছিলাম খুব, কিন্তু লম্বাও ছিলাম অনেকটা। বই পড়তে শিখেছিলাম ছোট থেকে। বুঝি না বুঝি ছোটদের বড়দের সব বই হাতের কাছে পেলে অক্ষর গিলতাম। মামার বিয়েতে সদ্য সদ্য অনেক শরৎচন্দ্র পড়া হয়ে গেছে। তার ফলেই কি সেদিন সেই রাত্রে আমার বুকের মধ্যে অমন একটা অজানা অদ্ভুত কাঁপুনি উঠেছিল? আমার চোখ দিয়ে নিজে থেকেই জল বেরিয়ে এলো। আমি অন্ধকারেও তা গোপন করতে পারলাম না, কেননা অমলের বুকের গেঞ্জিটা দেখতে দেখতে ভিজে গেল। তারপর মাঝখানের দুদিন, যে দুদিন আমরা নীলফামারীতে ছিলাম, সে দুদিন বলতে গেলে অমল সবসময় আমার মামার বাড়িতে কাটাতে লাগলো। আমি আর ওর সঙ্গে স্বাভাবিক হতে পারলাম না। চলে আসবার আগের দিন সকালবেলা অমল নিভৃত হলো চেষ্টা করে। বলল, কালই তো চলে যাবে, খুব ভালো লাগছে না? সেই রাত থেকে এক লাফে 11 বছরের মেয়ে আমি 14 বছরে পৌঁছে গিয়েছিলাম। আমার লজ্জা হয়েছিল, সংকোচ হয়েছিল, আর বুকের মধ্যে এমন একটা বোধ জন্মেছিল যার অনুভূতি পূর্বে কখনো ছিল না। অমলের কথার জবাবে আমি এই কথাটাই বলতে চেষ্টা করলাম, তুমিও চলো না আমাদের সঙ্গে। বলতে পারলাম না। সেই নতুন লজ্জা আমার ঠোঁট ফাঁক করতে দিল না। কিন্তু অমল ঠিক সেই কথারই প্রতিধ্বনি করে বলল, তুমি যদি আমাকে একটু ইচ্ছেও দেখাতে, আমি ঠিক মা বাবাকে বুঝিয়ে চলে যেতাম তোমাদের সঙ্গে। আমি তখনও চুপ। এরপর অমল আস্তে আস্তে চলে গেল। যাবার দিন দিদিমা আমাদের খাইয়ে দিলেন তাড়াতাড়ি, অনেক খাবারও দিলেন পথের জন্য।
ঘোড়ার গাড়িতে ট্রাঙ্ক বাক্স তুলে দেবার সময় চোখ মুছতে লাগলেন। মামির তো কান্নার বিরাম নেই। দাদামশাইও কেমন অস্থির অস্থির ভাব করতে লাগলেন। মাও কাঁদছিলেন, আর বাঘাটা যা করছিল তা বলার নয়। ঘোড়ার গাড়ির সঙ্গে সঙ্গে সমানে যে কতদূর ছুটল তা ঠিক নেই। আর আমি সব বিষয়ে সকলের জন্য ছিচকাদুনে মেয়ে, আমি বসে থাকলাম শুকনো চোখে। আমি কাঁদতে চাইছিলাম, কান্না আসছিল না। কাঁদলাম স্টেশনে এসে। দেখলাম একটা পোস্টে ঠেসান দিয়ে দাঁড়িয়ে আছে অমল। তাকে দেখা মাত্রই আমার ভিতর থেকে একটা ফোঁপানি উঠে এলো। আমার গলায় প্রায় আওয়াজ বেরিয়ে আসতে চাইল। মা চেঁচিয়ে বললেন, ও মা, এই তো অমল, তুমি কোথায় ছিলে? যাবার আগে আমরা সবাই তোমাকে খুঁজছিলাম। মৃদু হেসে অমল বলল, ভাবলাম স্টেশনে এসেই অপেক্ষা করি, ওখানে সবাই নিশ্চয়ই ব্যস্ত থাকবেন। অমল আমার দিকে তাকাচ্ছিল না। বাবা বললেন, আমি কিন্তু ভেবেছিলাম তুমিও আসবে আমাদের সঙ্গে। ঢাকা তো যাওনি কখনো, দেখে আসবে শহরটা। অমল সলজ্জে, যাব নিশ্চয়ই কোনো একদিন, এখন তো কলেজ খোলা। এইবার আর চোখে আমাকে দেখল, আমার কান্না দেখল, তারপর অন্যদিকে তাকিয়ে থাকল। আমরা ট্রেনে উঠলাম। তখনকার সেকেন্ড ক্লাস কামরা খুব ফাঁকা ছিল, প্রশস্ত ছিল। মা জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলেন, বাবা নিচে নেমে কুলিদের বিদায় দিচ্ছিলেন। আমি আর অমল পাশাপাশি বসেছিলাম চুপ করে। তারই মধ্যে হুইসেল বাজল। নিচের যাত্রীরা দৌড়ে দৌড়ে উঠে এলো। বিদায় দিতে আসা পরিজনেরা দৌড়ে দৌড়ে নেমে গেল। গাড়ি দুলল, বাবা এলেন, আর অমলও লাফিয়ে নামল। আর সেই সময় আমি সব ভুলে উচ্ছ্বসিত কান্নায় ভেঙে গিয়ে বললাম, তুমি যেও না অমল, তুমি যেও না। প্ল্যাটফর্ম দিয়ে চলন্ত গাড়ির সঙ্গে সঙ্গে ছুটন্ত অমলের চোখের জলের ঝাপসা গলা শোনা গেল, একটু আগে কেন বললে না? আর প্ল্যাটফর্ম ছাড়তে ছাড়তে গাড়ির চাকাও ঝিমিয়ে ঝিমিয়ে সেই কথারই প্রতিধ্বনি করল, একটু আগে কেন বললে না, একটু আগে কেন বললে না। হঠাৎ অমল মরিয়া হয়ে হাত বাড়িয়ে ট্রেনের হাতলটা ধরতে চেষ্টা করল। আমি ঝুঁকে পড়ে সেই হাত ছুঁতে চেষ্টা করলাম। গাড়ি প্ল্যাটফর্ম ছাড়িয়ে দূরে চলে গেল, প্রতিধ্বনিও মিলিয়ে গেল। তখন চাকার শব্দ প্রচণ্ড হয়ে বলতে লাগলো, এ কিছু না, এ কিছু না, কত হবে, কত যাবে, কত হবে, কত যাবে। এ গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।